উপস্থিত বাবা, চাচা, বাড়ির প্রতিটা সদস্যকে উপেক্ষা করেই আদ্র কাছে গিয়ে ভূমিকে পাজাকোলা করে উঠিয়ে নেয়। কাউকে কিছু না বলে, বলতে সুযোগ না দিয়ে পরপর সকলের দিকে সোয়াল শক্ত করে তাকিয়ে হাঁটা ধরে উপরে। রাগ হচ্ছে সকলের উপর। কেন এতক্ষণ যাবৎ মেয়েটাকে এখানে শুইয়ে রেখেছে ঘরে না নিয়ে গিয়ে? কিছু বললও না। আদ্রের কাজে সকলেই থতমত খেয়ে যায়। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছেলে যাওয়ার দিকে। মিস্টার আফজাল আবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছেন আদ্রের দিক থেকে। মুখে বেশ বিদিষ্ট ভাব তার, কিন্তু কেউ তেমন একটা প্রতিক্রিয়া দেখায় না। মেয়ে অসুস্থ, এই মুহূর্তে সেদিকে খেয়াল দেওয়াটা জরুরি। আদ্র কোলে তুলে নিতেই ভূমির চোখ ফিটফিট করে তাকায় সামনের মানুষটার দিকে। মাথাটা এখনও জিম ধরে আছে। আপাতত ভালো খারাপ কোনো অনুভূতি প্রকাশ করার মতো শক্তি ভূমির মাথায় বর করতে পারছে না। কেবল মায়াভরা মিনমিনি চোখে তাকিয়ে আছে। মুহূর্তে আপনা আপনি চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে পোটার পর পোটা নোনা জল। আদ্র তাকালো মেয়েটার শুকনো মুখখানার দিকে। উষ্ঠজোড়া কেমন কাঠ হয়ে গিয়েছে। কিছু সময়ের মাঝেই ভূমির চোখের কোটর বেরিয়ে গিয়ে গলিয়ে পড়া বিন্দুকণা আদ্রের মনে যেন সাগরের ঢেউয়ের ন্যায় উত্তাল তুলছে। এই কান্নাজের কোনো আওয়াজ নেই, মুখে কোনো আকৃতি নেই, কেবল বেয়ে যাওয়া পানি, নীরব দুঃখ বিলাস, চোখ বেয়ে গড়িয়ে পড়া একরাশ অভিমানের স্তূপ। আদ্র বুঝতে পারছে ভূমির মনে হয়তো কোনো যন্ত্রণার পোকা খারাপভাবে গ্রাস করেছে, কিন্তু কি সেটা সে তো জানে না। মেয়েটা জানাতে চাইছে না। ঘরে ঢুকেই নরম তুলতুলে বিছানায় ভূমির নিস্তেজ ছোট্ট শরীরটা এলিয়ে দিয়েছে আদ্র। বাড়ির সকল সদস্য উপস্থিত হয়েছে পেছনে। সাদাবো নিজের সাথে করে ডাক্তার নিয়ে এসেছে। উদ্বিগ্ন চাহনিতে সকলেই হুমড়ি খেয়ে তাকিয়ে আছে সেদিকে। ডাক্তার চেক করছে ভূমিকে। সাদাব এগিয়ে এসে উদ্বিগ্ন চিন্তিত বদনে প্রশ্ন করল, কী সমস্যার কারণে এমন হলো? ভূমিকে চেক করে ভাবিন আশ্বস্ত ভঙ্গিতে পিছনে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলে, ভয় পাওয়ার কিছু হয়নি, কোনো বিষয় নিয়ে হয়তো অনেক বেশি চিন্তিত। অতিরিক্ত স্ট্রেসের কারণে সেন্সলেস হয়ে পড়েছে। রেস্ট নিলে আর দুশ্চিন্তামুক্ত থাকলে ঠিক হয়ে যাবে। ডাক্তার নিজের মতো করে দুটো ওষুধ লিখে দিয়ে চলে যায়। সাদাবের বাইকে করে নিয়ে আসায় এত রাতে আর গাড়ি পাবে কি না তা ভেবে মিস্টার তোফায়েল নিজেদের গাড়ি করে ড্রাইভারকে দিয়ে পৌঁছে দিয়েছেন ডাক্তারকে। উপস্থিত সকলের মাঝে কৌতূহলে ভরপুর। কেন হঠাৎ করে এমন হলো, কী নিয়ে এত টেনশন তা জানতেই সবার এত কৌতূহলী। মিসেস সাবরিনা চিন্তিত উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে মেয়ের। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বারবার করে জানতে চাইছে কি হয়েছে, কী নিয়ে এত টেনশন করছে মেয়েটা। ভূমি কোনো উত্তর দিচ্ছে না, কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জীবনে প্রথমবারের মতো সেন্স হারিয়ে ভূমি এখনও ট্রমায় অবস্থান করছে। পরপর ছোট বড় প্রতিটি মানুষের এমন ঝুঁকে পড়া প্রশ্ন করা দেখে আদ্র বেজায় বিরক্ত হয়, আর সাথে রাগ। কিছুটা শক্ত ভারী গলায় চেঁচিয়ে ওঠে, কী শুরু করলে সবাই? বুঝলাম না, এসব কি জিজ্ঞেস করার জন্য সময় চলে যাচ্ছে? এখনই কেন জানতে হবে? মাত্র তো সেন্সে আসলো, সময় দাও অন্তত কিছুটা। আদ্রের চিল্লানোতে সকলে সোজা হয়ে যায়। সকলের মুখই চুপ। আর দ্বিতীয়বার কেউ যেছে এসে ভূমিকে এই বিষয়ে প্রশ্ন করল না। রাত বেড়েছে। সকলে একবার একবার করে এসে ভূমির মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে যে যার মতো করে চলে গিয়েছে নিজেদের ঘরে ঘুমানোর উদ্দেশ্যে। আদ্রই সকলকে পাঠিয়ে দিয়েছে। সাদাব বাইক ছুটিয়ে 10 মিনিটের মাঝে ডাক্তারের লিখে দেওয়া ওষুধ নিয়ে এসেছে। বোনকে খাইয়ে শুয়ে দিয়েছে। রুমে কেবল মিসেস সাবরিনা, আদ্র আর সাদাফের উপস্থিতি রয়েছে। আজকে আদ্রিয়ার প্রিয়া একসাথে থাকছে। যেহেতু মেয়েটা অসুস্থ, রাতে কোনো অসুবিধা হলে তারা ছোট মানুষ কিছু বুঝবে না, তা ভেবে মিসেস সাবরিনাকে এখানে থাকতে বলেছে। মিসেস সাবরিনা মেয়ের মাথার পাশে বসে তেল লাগিয়ে দিচ্ছেন মাথায়, বিলি কেটে দিচ্ছেন। মায়ের এই আদুরে মাখা আলতো স্পর্শে ভূমি আবেশে চোখ বুজে নিয়েছে। মুহূর্তে রাজ্যের ঘুম এসে বর করেছে ক্লান্ত বাড়ি চক্ষুদয়ে। আদ্র একপাশে দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে আছে তার ঘুমন্ত মায়ারানীর দিকে। আজ মেয়েটাকে কতটা প্রমোষিত দেখাচ্ছে তা ভেবে মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এখনও সমানতালে বুকের মধ্যস্থিত স্পন্দন, নীল রক্ত সঞ্চালক শরীর যন্ত্রটা তুমুল জ্বরের গতির ন্যায় কেঁপে কেঁপে উঠছে। বাম হাতটা বক্ষে বেঁধে তার উপর ডান হাতটা অদ্র জায়গায় দিয়ে হস্ততালুটা ঠেকিয়ে রেখেছে মুখে। সাদাব ভাইয়ের নজর লক্ষ্য করে এগিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখে। আদ্রের ধ্যান ভেঙে তাকায় সাদাবের দিকে, হাসার চেষ্টা করে, কিন্তু তা তো আদ্রের পার্সোনালিটির সাথে যায় না। কিভাবে এমন মুহূর্তে হাসবে? ভাই, ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়ে গিয়েছে। আদ্র সোজা হয়ে দাঁড়ায়।
মাথা দুলিয়ে জানান দেয়। সাদাবকেও ফ্রেশ হতে বলে এগিয়ে আসে সামনে। বমির দিকে আরেকবার তাকায় কাছ থেকে। কিছু সময় সে চোখ ফিরিয়ে নেয় মামনির দিকে। কোমল ধীরস্থির কণ্ঠে বলে, মামনি তুমিও শুয়ে পড়ো, রাতে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু ডেকো, ওর খেয়াল রেখো। মেয়ের জন্য অনেক সময় যাবৎ কান্না করায় গলাটা ধরে এসেছে সাবিনার। চোখে মুখে কেমন কান্নার ছাপ বসে আছে এখনও। ভেঙে আসা কণ্ঠে বলে, ঠিক আছে বাবা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। কিছু তো খাসনি, টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আদ্র অনীহা জড়িত কণ্ঠে বলে, খাবো না মামনি, ইচ্ছে করছে না এখন আর খেতে। তুমি এখানে থাকো, কোথাও যাওয়া লাগবে না। যদি হুট করে উঠে যায়, কিছু প্রয়োজন পড়লে মেয়েটার। এ বলে বেরিয়ে আসে ঘর থেকে। নিজের ঘরে এসে বিছানার উপর থেকে টাওয়ালটা নিয়ে বিধ্বস্ত শরীর টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। রাত 1টায় ঠান্ডা পানিতে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। শরীরটা এলিয়ে দেয় বিছানায়, কিন্তু চোখে ঘুম ধরেনি। অনেক রাত অবধি জেগে থেকে চোখ জোড়া নিবদ্ধ ছিল উপরের সিলিংটার দিকে। হঠাৎ দরজায় নখ পড়তে চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। সাদাব বাহিরে দাঁড়িয়ে থেকে হাসি মুখে বলে, আসবো ভাইয়া। আদ্র উঠে পা জোড়া ভাঁজ করে গোল হয়ে বসে বিছানায়। আয় ভিতরে আয়। সাদাব সোজা পায়ে হেঁটে এসে বায়ের পাশে বসে। সুস্থির ভঙ্গিতে বলে, বোনের ঘর থেকে বের হতে গিয়ে দেখলাম তোমার ঘরের লাইট এখনও জ্বলছে, তাই দেখতে এলাম। ঘুমাওনি যে এখনও? আদ্র হেলে দুলে একটি বালিশে উঠিয়ে পিছনে রেখে হেলান দিয়ে বসতে বসতে স্বাভাবিকভাবেই বলে, ঘুম আসছিল না এই জন্য। তুই জেগে আসিস কেন? সাদাবেরও একই উত্তর, আমারও ঘুম আসছিল না, এই জন্য বোনের ঘরে গেলাম দেখতে। আদ্র ভাইয়ের দিকে না তাকিয়ে ভাবুক উৎসুক দৃষ্টিভঙ্গি ধারণ করে বলে, তোর বোনের কি এত টেনশন রে, যার জন্য হুট করে সেন্সলেস হয়ে পড়েছে? আজ 2 দিন ধরে দেখছি কেমন একটা বিহেভ করছে। সমস্যাটা কি? জিজ্ঞেস করলে কিছু বলছে না, উল্টো ইগনোর করতে চাইছে। সাদাব নিজেরও এই বিষয়ে কিছু জানা নেই। সে তো প্রায় অর্ধেক সময় বাড়ির বাহিরেই থাকে। অজানা ভঙ্গিতে মাথা নেড়ে বলে, কে জানি, সেটা বোন সকালে উঠলেই জানা যাবে। হয়তো পরীক্ষা নিয়ে চিন্তিত, না হয় তোমার ভয়ে। কথাটা আদ্রের মনে সঠিক জায়গা করে নিতে পারেনি। পরীক্ষার জন্য যে মেয়েটা এমন করবে তা না, আদ্র ভালোই জানে, কিন্তু ঘটনা তার অজানা। মেয়েটাকে যে জিজ্ঞেস করবে সে সুযোগও পাচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। তাও রয়ে সয়ে সুপ্ত স্বরে ভাইকে আশ্বস্ত করতে সায় জানিয়ে মাথা দুলিয়ে বলে, হবে হয়তো। আচ্ছা যা, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। ভাইয়ের কথায় সাদাব ঠিক আছে বলে বেরিয়ে যায়। প্রায় শেষ রাতের দিকে আদ্রের চোখ জোড়া লেগে আসে। সকালের আলো ফুটতে যথারীতি তা ছুটে যায়। আজ 3-4 দিন জগিংয়ে যাওয়া হয়নি। আজও আর গেল না। উঠে ফ্রেশ হয়ে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসে। দুফে এগিয়ে দাঁড়ায় ভূমির ঘরের সামনে। দরজাটা মোটামুটি ফাঁক করে খুলে রাখা। হয়তো মামনি আজান পড়তে নিজের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন, তার জন্যই এমন। আদ্র কিছুটা এগিয়ে চোখ রাখে ভিতরে। বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘরে ঘুমাচ্ছে ভূমি। আদ্রের চেহারায় এক তীব্র হাসি ফুটে উঠল মেয়েটার ঘুমের এমন স্টাইল দেখে। ভিতরে যাওয়ার একরাশ ইচ্ছে মনে জাগলেও গেল না। দূর থেকে কিছু সময় তাকিয়ে ফিরে গেল নিজের ঘরের দিকে। ঘড়িতে সকাল 9টার কাটা ছুঁই ছুঁই। 2 কর্তা চলে গিয়েছেন অফিসে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মিসেস তাহমিনা। বিস্তর রুমটায় আর কারো উপস্থিতি এই মুহূর্তে দেখা মিলছে না। শান্ত পরিবেশ চারদিকে। 2 যা রান্নাঘরে ছেলে মেয়েদের জন্য নাস্তা তৈরির কাজে ব্যস্ত। স্বামীদের খাইয়ে এক ধাপ শেষ করে এখন দ্বিতীয় ধাপ। সকলের ডিমান্ড পূরণ করে প্রতিদিন 2-2বার নাস্তা তৈরি করা লাগে। কেউ পরোটা খাবে তো কেউ রুটি, আবার কেউ নুডলস। এসব টুকিটাকি কাজের মাঝে 2 জায়ের পুরো সকালটা রান্নাঘরেই কেটে যায়। 2 যা টুকটাক কথা বলতে বলতে কাজ করছে। পরোটা ভাজা শেষ। 2 হাত ভর্তি করে পরোটার ট্রেটা নিয়ে রান্নাঘর থেকে দৃঢ় পায়ে এগিয়ে আসছেন মিসেস সাবিনা। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখে গায়ে জড়ানো কলেজের ইউনিফর্ম, সাদা স্কার্ফ, সাথে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর গতিতে অন্যমনা হয়ে নেমে আসছে ভূমি। সাবিনা হাতে থাকা ট্রে টেবিলে রেখে ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে যায় সামনে। মনিকে এগিয়ে আসতে দেখে ভূমির পদক্ষেপ সন্তর্পণে থেমে যায়। তবে তাকায়নি একবারের জন্য, নজর তার ফ্লোরের দিকে। এই মনিটা তার ভীষণ প্রিয় হলেও এই মুহূর্তে একটু তার ভালো লাগছে না। ওনার মুখের দিকে তাকালে যেন চোখ ভরে আসবে। তার জন্যই এভাবে চোখ নামিয়ে রেখেছে মেয়েটা। সাবিনা মেয়ের কাঁধে হাত রেখে বিস্মিত উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, এই ভূমি, কোথায় যাচ্ছিস তুই এত সকালে? নিজের ভাবির কণ্ঠ পেয়ে তাহমিনা এক হাতে চশমাটা খুলে অপর হাতে থাকা বইয়ের বাজে 2 আঙ্গুল ঠেকিয়ে তাকায় সেদিকে।
মনির করা প্রশ্নে ভূমি ছোট করে উত্তর দেয়, কলেজে। সাবিনা ভূমির কলেজে যাওয়ার কথা শুনে বিস্ময় নিয়ে তাকায়। হতবিহ্বল হয়ে ব্রুকুসকে প্রশ্ন করে, কি বলছিস, কলেজে যাবি? এই অসুস্থ শরীর নিয়ে কে বলেছে তোকে কলেজে যেতে? কই, আদ্রি তো আমাকে বলেনি কলেজ যাবি তোরা। আদ্র না নিষেধ করলো শুনলাম। ভূমি না তাকিয়ে কণ্ঠে জবাব দেয়, কেউ বলেনি যেতে, আমি নিজে থেকে যাচ্ছি, আমার কাজ আছে কিছু, এজন্য। মনি আর কিছু বলবে তার আগে ভূমি আগ বাড়িয়ে বলে, আমি যাচ্ছি মনি। এ বলে হাঁটা ধরে। মিসেস সাবিনা ব্রু গুটিয়ে তাকিয়ে আছে। মেয়েকে যেতে দেখে হাঁক ছাড়ে। কিরে, নাস্তাটা তো করে যাবি নাকি? শুকনো মুখে যাস না। মনির কথায় ভূমি দাঁড়ায়। পাশের টেবিলে রাখা ট্রে থেকে একটা পরোটা টেনে নিয়ে পুরোটাই হাঁটা ধরে। বড় জায়ের আওয়াজ পেয়ে সাবরিনা রান্নাঘর থেকে মাথা বের করে নিজের মেয়েকে কলেজের ড্রেসে দেখে অবাক হয়। কোথায় যাচ্ছে জানতে বেরিয়ে আসতে নিয়ে কিছু খেয়াল করে পুনরায় ঢুকে চুলার আঁচ কমিয়ে হুটুপুটি করে বেরিয়ে আসে। ততক্ষণে ভূমি বেরিয়ে যায় সদর দরজা বেদ করে। রাস্তার ফাঁস ধরে হাঁটছে ভূমি। গাড়ি নেয়নি, এত তাড়াতাড়ি ড্রাইভার আঙ্কেল আসে না, 9টার পরেই আসে, তাই হেঁটে চলছে। সকাল হলেও রোদের উত্তপ্ততা বেশ তীব্র। গা জ্বালানো রোদ উঠেছে। সহজভাবে চোখ মেলে হেঁটে চলাও দায়, তাতে কোনো হেলদোল নেই মেয়েটার। হেঁটে চলছে আনমনে। মুহূর্তে ঘেমে উঠেছে সমস্ত শরীর মুখ। সাদা রঙা ইউনিফর্মটা ভিজে পিঠের সাথে অর্ধ লেপটে গিয়েছে। রাতে কথাটা শোনার পর এমন ঘটনা ঘটায় এসব নিয়ে চিন্তা করার সুযোগ হয়নি, কিন্তু সকালে ঘুম ভেঙে মস্তিষ্ক সজাগ হতে বিষয়টা পুনরায় মাথা চেপে বসেছে। বারবার শুধু একটা কথাই মাথায় এসে হানা দিচ্ছে, আদ্র ভাইয়ের সাথে মাইশাপুর বিয়ে হবে, সে কিভাবে তা মেনে নেবে? তার চোখের সামনে যদি আদ্র ভাইয়ার বিয়ে হয়ে যায়, সে তো দম বন্ধ হয়ে মরেই যাবে। কখনো সহ্য করতে পারবে না আদ্রকে অন্য কারোর সাথে। বুকটা ভারী হয়ে এলো। ক্রমশই কান্নার দলায় এসে চোখে ভর করল। রাগে অভিমানে টুপ টুপ করে পানি পড়তে লাগলো চোখ বেয়ে। এতটা কষ্ট কখনো লাগেনি যে। নিজের মনের প্রতি এক অবক্ত যুদ্ধ চালালো, অভিযান চালালো। কেন আদ্রের প্রতি নিজেকে দুর্বল করতে গেল? আগেই তো বোঝা উচিত ছিল ওনাদের বিষয়ে। শত শত কল্পনায় মনে এসে ঝাঁক দিয়ে বসল। ভবিষ্যতের কিছু বাজে বিদঘুটে দৃশ্য চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল, যাতে সাপ সাপ দেখা মিলছে আদ্র আর মাইশার সংসার। বমি খিসে চোখ বন্ধ করে নিল। সে ভাবতে আর চাইছে না এসব কিছু। ভাবতে চাইছে না আদ্রকে, যে তার না, তাকে নিয়ে ভাবাও একটা অন্যায়ের খাতায় পড়ে। হাঁটছে, কাঁদছে, মুখে কত কি বিড়বিড় করছে। আদ্র ভাইয়া কেন ফিরে এসেছেন আপনি? আমার মনের প্রথম জাগা অনুভূতিগুলো এভাবে নিশ্চিহ্ন না করে দিলেও তো পারতেন। আপনার আসার আগ অবধি আপনাকে নিয়ে মনের মাঝে ভাবনার কোনো জায়গাই তো আমার ছিল না, কিন্তু এসে এই কিছুদিনে এতটা মায়ায় ফেলেছেন। আমার শরীর মন সমস্তটা জোরে আপনার অস্তিত্ব বিরাজ করছে। কিভাবে আমি নিজেকে বোঝাবো? বমি বেশ কিছুটা হেঁটে ক্লান্ত হয়ে দাঁড়ায়। পা দুটো ব্যথা করছে আজ বেশ। সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। প্রতিদিনের থেকে বেশি সময় ধরে হাঁটলেও কোনো মালুম হতো না। অভিমানী গলায় নিচের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলে, আজ তোরাও আমার সঙ্গদেশ ছেড়ে দে। সবাই তো আমার সাথে শত্রুতা করছে, নিজের মনেই নিজের সাথে এমন অন্যায় করেছে। তোরা আর বাদ পড়বি কেন? সামান্য পথ হাঁটতে না হাঁটতে নিজেদের রূপ দেখিয়ে দিলি। নাক টেনে কথাগুলো বলে চোখ মুছে নেয়। ডানে বামে তাকিয়ে দেখতে লাগে গাড়ি পায় কিনা। বাম পাশ থেকে দিয়ে আসা একটা রিক্সা দেখে হাত নাড়াতেই থামে, বমি উঠে বসে। অজানা কোনো ঠিকানায় পাড়ি দিচ্ছে। কোথায় যাচ্ছে জানা নেই। রিক্সা চালককে বলেছে এখান থেকে 30 মিনিটের পথ এগিয়ে নিয়ে যেতে। রাস্তাটা সোজা কলেজ গেট পার করে যাওয়া লাগে। এদিকে যথাসময়ে আদ্র রেডি হয়ে নিচে নেমে আসে। টেবিলে বসে আছে বাকি ছোট সদস্যরা। আদ্র নেমে একবার ঘুরিয়ে তাকায় সবার দিকে। একটা চেয়ার টেনে বসতে বসতে পাশে দাঁড়িয়ে থাকা মামনিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মামনি, মেয়েটা উঠেছে? কিছু খেয়েছে? সাবরিনা অতিষ্ঠ ভঙ্গিতে কণ্ঠ খাদে নামিয়ে বলে, কিভাবে খাবে? সে কি বাড়ি আছে নাকি? মামনির এটুকু কথা শুনে আদ্র বসতে নিয়েও বসে না, পুনরায় দাঁড়িয়ে যায়। অবাক হয়ে ব্রু কুচকায়। হতভম্ব হয়ে জানতে চায়, বাড়ি নেই মানে? কোথায় গিয়েছে? সাবিনা পাশ থেকে বলে, জিজ্ঞেস করায় ঠিকভাবে কিছু বলছেও না। কলেজে যাবে বলল শুধু। আমি বললাম আদ্রি তো বলেনি যাবে, বলল ওর নাকি কি কাজ আছে, সেজন্য যেতে হবে। কিছু বলার সুযোগ না দিয়েই নাস্তা না করে চলে গিয়েছে। আদ্রের তুমুল রাগ হচ্ছে আবার ভূমির উপর। হুট করে এমন খামখেয়ালি ভাব কেন এলো মেয়েটার মাঝে, তাই ভেবে পাচ্ছে না।
যে মেয়ে কলেজ নেওয়া যাওয়ার জন্য প্রতিদিন কত শত বাহানা দেখাতো, আর সে নাকি আজ একা একা কলেজে গিয়েছে, তাও আবার এত সকালে। কলেজ শুরু 10টার পর, আর সে তো নিষেধ করেছিল কলেজে যেতে, তাও উপেক্ষা করে গিয়েছে। কি এত কাজ মেয়েটার! রাগে ললাটের পার্শ্বদেশ ফুটে উঠেছে। আদ্র আর খেলো না, সেখান থেকে ঘুরে সোফায় রাখা ব্যাগটা উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে আসছি বলে চলে যেতে নেই। সাবিনা উদ্বিগ্ন হয়ে পিছনে ছোটে। বাবা, নাস্তা করে যাবি না? চলে যাচ্ছিস কেন? আদ্র হাঁটতে হাঁটতে উত্তর দেওয়া ইচ্ছে করছে না, খাবো না। রাতেও কিছু খেলি না, এভাবে গেলে তো শরীর খারাপ হবে, কিছু অন্তত খেয়ে যা। আদ্র জবাব দিল না, চলে গেল বড় পা ফেলে। বাইক ছুটিয়ে পেরিয়ে গেল মেন গেট। 2 মা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আদ্রের যাওয়ার দিকে। মিসেস সাবিনা বিচলিত কণ্ঠে বলে, কি হলো 2 ভাই বোনের আজ? কী শুরু করলো এরা কে জানে। একটা বড় পুকুর, তার পাশে অনেক গাছপালায় ঘেরা, ছোট ছোট বেঞ্চ পাতানো, নিরলস হাওয়া বইছে, রোদের কোনো প্রকোপ নেই। এমন জায়গায় এসে দাঁড়ালো রিক্সা। বমি নেমে ড্রেসের পকেট হাতড়ে খুঁজতে লাগলো ভাড়া দেওয়ার টাকা, কিন্তু তড়িঘড়ি করে অন্যমনস্ক হয়ে বেরিয়ে আসায় কোনো টাকা পয়সাই তো নেওয়া হয়নি। ব্যাগে যা ছিল কলেজে আর যাবে না ভেবে সেগুলো নিজের জমানোর জায়গায় রেখে দিয়েছে। বেশ খোঁজাখুঁজি করে কিছু পেল না। হতাশ হয়ে পকেট থেকে হাত বের করে ক্রন্দিত নয়নে তাকালো সামনের মাঝবয়সী গাঢ় কালো রঙা চিপচিপি দেহের অধিকারী লোকটার দিকে। ভেঙে আসা গলায় জানালো, মামা, আমার কাছে টাকা নেই। বমির কথা শুনে সেতে গেল রিক্সা চালক। তপ্ত ঝাঁঝালো কণ্ঠে ধমকে বলল, টাকা না নিয়ে উঠলে কেন? সকাল সকাল প্রথম যাত্রায় এমন অলক্ষণে করে দিলে? আমার ভাড়া না নিয়ে আমি যাব না। টাকা দাও বাপু। বমি অসহায়ের মতো তাকিয়ে আছে। কিভাবে দিবে? তার কাছে তো একটা পয়সাও নেই। রিক্সা ওঠার সময়ও মনে ছিল না বিষয়টা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে উঠে পড়েছিল, না ভেবেই উঠে পড়েছে। বিপদ যেন আজ কাজ ছাড়াই হচ্ছে না মেয়েটার। বেশ কান্না পাচ্ছে। এই রিক্সা চালক মামার কাছেও তাকে সামান্য ভাড়ার জন্য কথা শুনতে হচ্ছে। মুহূর্তে চোখ ভেঙে কান্না চলে আসছে। ঠোঁট ফুলিয়ে কাঁদছে আর এদিকে সেদিকে তাকাচ্ছে পরিচিত কাউকে দেখে কিনা। লোকটা তো যেতেই দিচ্ছে না 30 টাকার জন্য। লোকটা বিদ্রুপের স্বরে বলল, দেখো মেয়ে, তোমাদের এসব কান্না দেখলে আমাদের পেটে ভাত জুটবে না। এই টাকাটাও গরিবের অমূল্য সম্পদ। আমার ভাড়া মিটাই দাও, না হয় আমি যাচ্ছি না, আর না তোমারে যাইতে দিচ্ছি। বমি আকুত স্বরে ধরা গলায় বলে, মামা প্লিজ, আজকের জন্য একটু ক্ষমা করে দিন, ভাড়াটা অন্য কোনো একদিন দেখা হলে মিটিয়ে দিব। বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে। বমির কথায় লোকটা পুনরায় তেতে উঠে কিছু বলবে, এরই মাঝে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে পিছন থেকে। বারে জিজ্ঞাসু দৃষ্টিতে তার কণ্ঠ, কি সমস্যা? কি হয়েছে এখানে? বমি চোখ তুলো পিছনে তাকায়। পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। চোখে মুখে ভয় নিয়ে তাকায়। দুপা পিছিয়ে আসে। ছেলেটা সামনে এসে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু করেছে এই বেটা তোমার সাথে? বমি চোখ মুছে মাথা নাড়ালো। কথা বলতে নিলে তা গলায় আটকে আসছে। গলাটা পরিষ্কার করে জমে থাকা কান্না গিলে নিল। উৎকণ্ঠে জানালো, আমার কাছে কোনো টাকা নেই ভাড়া দেওয়ার জন্য। ওনাকে বলেও সেটা বোঝাতে পারছি না কোথা থেকে দিব। উনি তো ছাড়ছেন না, এখানে দাঁড় করিয়ে রেখেছেন। ভূমির কথায় ছেলেটা হেসে ওঠে। পকেট থেকে ওয়ালেট বের করতে করতে বলে, আচ্ছা আমি দিচ্ছি। এত ছোট বিষয়ে কেউ কান্না করে পাগলি? বমির নজর ছোট হয়। ভয় পেলেও সাথে একরাশ অবাক হয়। সেদিন বিয়েতে আদ্রের হাতে এমন মার খেয়েও বমির সাথে এত সুন্দর করে কথা বলছে কেন? আবার সাহায্য করছে, বাজে কোনো মতলব নেই তো? অন্যদিকে জ্বরের গতিতে আদ্রের বাইক এসে থামে কলেজের সামনে। পার্কিং জোনে বাইকটা রেখে হাতে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে হুড়মুড়িয়ে। আদ্রের এতটা দুরন্ত ভাব আগে কখনো দেখেনি স্টুডেন্টরা। তা বেশ শান্ত ভঙ্গিতে হাঁটাচলা করে, নজর সবসময় নিচের দিকে রেখে সোজা গিয়ে অফিসে প্রবেশ করে। কিন্তু আজ আদ্রের নজর চারদিকে ঘুরছে। সামনে পিছনে বারবার তাকাচ্ছে বমির খোঁজে, কিন্তু সারা কলেজ জুড়ে বমির কোনো ছায়াও দেখা মিলছে না। আদ্র থেমে দাঁড়ালো হয়রান হয়ে। ফুসফুস করে বাড়ির নিঃশ্বাস ফেলছে। রাগে চোখ মুখ কঠিন হয়ে আছে। বাম হাতে চুল খামছে। আরও একবার দেখলো চারদিক। পরপর পকেট হাতড়ে ফোনটা নিয়ে ডায়াল করলো সাদাবের নাম্বারে। 3-4 বার রিং হতে সাদাব কল রিসিভ করে। ওপাশ থেকে কিছু বলার আগে আদ্র শক্ত কণ্ঠে জানায়, তোর বোন কলেজ আসেনি। কলেজের নাম করে কোথায় গিয়েছে? সাদাব ভাইয়ের কথা শুনে অবাক হয়ে যায়। মুখ তুলতে নেওয়া খাবার পুনরায় প্লেটে রেখে দাঁড়িয়ে যায়। কিছুটা বিস্মিত হয়ে বলে, কি বলছো? কলেজে না গেলে কোথায় যাবে? তুমি দেখছো তো ঠিকভাবে?
আদ্র জাজালো তপ্ত স্বরে বলে, দেখেছি কোথাও নেই। দারোয়ানকে জিজ্ঞেস করেছি, বলল মেয়েটাকে দেখেনি ঢুকতে। 30 মিনিটের পথ, বেশি হলে 40 কিংবা 45 মিনিট লাগার কথা, সেখানে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তার কোনো খবর নেই। সাদাব নিজেও ভাবনায় পড়ে যায়, কোথায় যেতে পারে বোন। কখনো তো এভাবে একা কলেজে যায়নি, আজ গেল তাও আবার গাড়ি ছাড়া। এখন পোষালো না, কোনো বিপদ হয়নি তো? তা ভেবে অস্থির হচ্ছে মন। বাইকে শান্ত হতে সাদাব বলে, ভাইয়া আমি দেখছি, লোক পাঠাচ্ছি, তুমি টেনশন করো না। আশেপাশে দেখো, হয়তো আছে কোথাও। আমিও বের হচ্ছি। ফাঁকা জায়গা, আশেপাশে কারো উপস্থিতি নেই। হুটহাট 2-1জনকে দেখা যাচ্ছে হেঁটে যেতে, কিন্তু মুহূর্তে তারা কোথাও গায়েব। বুমের মান অভিমান ছাপা পড়েছে ভয়ের ছোটে, গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। এই মুহূর্তে একটু পানির খুব প্রয়োজন বোধ করছে মনটা। বারবার ডোক গিলছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির তাকিয়ে, কেমন লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ভাড়া মিটিয়ে রিকশা চালক চলে যেতে ভূমি ছেলেটাকে ধন্যবাদ বলে উল্টো দিকে ঘুরে হাঁটা দেয়। যদিও বসার কথা ছিল এই জায়গাটায়, কিন্তু ছেলেটাকে এখানে দেখতে পেয়ে আর বসার ইচ্ছে হলো না। মনে এক ঝাঁক ভয় এসে দলা ফাঁকিয়ে বসল। কারণ যে ছেলে ভরা বিয়ে বাড়িতে অসভ্যতা করতে পারে, সে এমন নির্জন জায়গায় একা পেয়ে কি ভূমিকে ছেড়ে দিবে? কাঁপা কাঁপা পা জোড়া কিছুটা জোর করে টেনে সামনে নিতে চাইছে, কিন্তু বমি বেশি দূরে যেতে পারে না, পথ আটকে ধরে বমির। ছেলেটার সামনে এসে দাঁড়াতে বমি হিকসিকিয়ে পিছনে সরে আসে। সোয়ালের সমস্ত কপাটি খুলে হাসছে ছেলেটা। হাস্য কণ্ঠে জিজ্ঞেস করে, আরে আরে চলে যাচ্ছ কেন? তুমি তো দেখছি ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ বলো তো? বমি বেজায় বিরক্ত হলো। মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে এলো, ভয়ের সাথে সাথে একরাশ বিদিষ্টতা ভর করলো মনে। কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বলতা দেখানো অনেক বড় ভুল পদক্ষেপ হতে পারে। বমি নিজেকে শক্ত রাখলো, শক্ত স্বাভাবিক রেখে হাসার চেষ্টা করে বলল, না ভাইয়া, ভয় পাচ্ছি না, আমার একটু কাজ ছিল, সেজন্য এখানে এসেছি। ছেলেটা হাসির তোড় আর একটু জোরালো করলো, কিছুটা হেলে দুলে দাঁড়ালো, মাথার চুলগুলো নাড়তে নাড়তে বলল, ভালো তো, কাজে চলে যাচ্ছ কেন? এই জায়গাটা কিন্তু আমাদের, আশেপাশে দেখছো সব আমার বাবার, চলো তোমাকে ঘুরিয়ে দেখাই। ভূমি নিজের উপর শখানেক গালি ছড়ে দিল। নিজের হাতে ধরে বাঘের খাঁচায় প্রবেশ করে ফেলেছে আবেগের বশে। তা ভেবে রাগ হচ্ছে, কিন্তু কোনো রাগ দেখানো যাবে না। বাঘকে রাগিয়ে দিলে সে হামলা করবে, এটা স্বাভাবিক। তার সে নীরব থেকে কোমল আচরণ করাই ভালো। ছেলেটার সাথে এখন বাজেভাবে কিছু বলতে গেলে দেখা গেল ওই দিনের ঘটনা সহ কেন্দ্র করে ভূমির উপর কোনো খারাপ আচরণ করলো। ভুলভাল কিছু করে ফেললে তখনও তো আশেপাশে কেউ নেই যে চিৎকার করবে বা সাহায্য চাইবে। সে এমন বীভৎস অকালে মৃত্যু চায় না। বমি হাসার চেষ্টা করলো, যেহেতু ছেলেটা সেদিনের বিষয়ে কিছু বলছে না, আর কোনো খারাপ আচরণও করছে না, তাই নিজের ঠোঁটে আলতো হাসির রেখা টেনে নাকচ করে বলল, ভাইয়া আসলে আমার দেরি হয়ে যাবে, আমি বরং আসি, অন্য কোনো দিন ঘুরবো কেমন? না না, তা বলে হয় না, অন্য কোনো দিন যদি আর দেখা না হয় তখন? বলা তো যায় না মানুষের কখন কি হয়ে যায়। আসোই না, বেশি না, কিছু সময় বসো, ভালো লাগবে, এসো এসো। ছেলেটা এক প্রকার জোর করে ভূমিকে নিয়ে গেল পুকুর পাড়ে। হাতে ইশারা করে দেখিয়ে দিল একটি ব্রেঞ্চ। ভূমির ভিতর তো আত্মা কাঁপছে ভীষণ মাত্রায়। ভূমি ঘেমে একাকার হয়েছে, সাথে মুখ লাল হয়ে উঠেছে। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে বসলো দেখিয়ে দেওয়া বেঞ্চটায়। কাঁধে থাকা ব্যাগটা সামনে পায়ের উপর রেখে তার দু হাতে বক্ষ বেজিয়ে শক্ত হাতে খামচে ধরে রেখেছে। ঠোঁট জোড়া দূর দূর করে কেঁপে কেঁপে উঠছে। বুকের ভিতর তো হাতুড়ি পেটা চালাচ্ছে ভয় পোকারা। আশেপাশে তাকাচ্ছে, কারো উপস্থিতি যদি চোখে পড়ে তাহলে দৌড়ে চলে যাবে, কিন্তু কোনো কাকপক্ষীও নেই এতটা শান্ত একটা জায়গা। নিজের মনের শান্তি খুঁজতে গিয়ে না জানি কোন শাস্তির সম্মুখীন হতে চলেছে আজকে। ছেলেটা হঠাৎ পকেট থেকে ফোন বের করে বাঁকা হাসলো। ভূমি ব্রু কুচকে তাকালো ছেলেটার হাসির রহস্য খুঁজতে, কিন্তু তা তো ছেলেটা ধরা ছোঁয়ার বাহিরে। এমন বখাটে ছেলের কত রূপ থাকে কেউ বলতেও পারে না। ছেলেটা কারো নাম্বারে ডায়াল করে ফোন দিল কাউকে। রিসিভ হতে অন্যদিকে ফিরে সামনে এগিয়ে গেল। কি কথা বলছে তা ভূমির কান অব্দি ঠিক পৌঁছালো না। অন্যদিকে সাদাব ভাইয়ের কল কেটে ফোন করে নিজের ছেলেপেলেদের লাগিয়েছে আশেপাশে খুঁজতে। নিজে খাবার খেতে নিয়েও তার মুখে তুলল না, হুড়মুড়িয়ে বেরিয়ে গেল হাতটা ধুয়ে। মিসেস সাবিনা কেবল আহাম্মকের ন্যায় চেয়েছিলেন আজকে পরপর 3 ছেলে মেয়ের কাজে। কি হয়েছে ঘটনার কিছুই তাদের বোধগম্য হচ্ছে না। এ যেন আজ না খাওয়ার প্রতিযোগিতা লেগেছে। অতিষ্ঠ হলেন দুজনেই। বকতে বকতে চলে গেলেন খাবার নিয়ে। আদ্র কলেজের আশপাশ খুঁজল,
কোথাও না পেয়ে পুনরায় কলেজে ফিরে এসেছে, যদি এর মাঝে উপস্থিত হয়ে থাকে, কিন্তু না, বমির এখনও কোনো খোঁজ নেই। গেমি নিয়ে একাকার আদ্রের সমস্ত শরীর, ললাটের পাশ বেয়ে গড় গড় করে গড়িয়ে পড়ছে সূক্ষ্ম শিখন রেখায় গাম। গেটের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, দু হাঁটুতে বর দিয়ে অর্ধ ঝুঁকে দাঁড়ায়। কিছু সময় জমে থাকা রেতবাড়ির রেখা দেখা গেল বৃদ্ধাঙ্গুল দিয়ে শ্বাস সন্তপনে টেনে ছুঁড়ে পেলে নিচে। রাগ, চিন্তা, অস্থিরতা সব একসাথে হচ্ছে মেয়েটার জন্য। ভয় হচ্ছে কোনো বিপদ হলো নাকি, সাথে রাগও হচ্ছে কেন অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে, কাউকে কিছু না বলে মিথ্যে বলে। নিশ্চিন্ত দ্বিতীয়বারের মতো সে আদ্রের হাতে দাবাং সর খাবেই এবার। ভাবনার মাঝে মোবাইলের রিংটোন বেজে ওঠে। ঝুঁকিয়ে রাখা মাথা সোজা করে পকেট হাতে ফোনটা বের করে দেখে সাদাবের কল। নামটা চোখে পড়তে কল রিসিভ করে কানে লাগায়। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, খোঁজ পেয়েছিস মেয়েটার? বাইকের সাঁই সাঁই শব্দে সাদাফের কথাগুলো ঠিক স্পষ্ট হলো না, বেজে বেজে শোনা গেল, ভাইয়া, রিহান ভাইয়াদের বাড়ির দক্ষিণ পাশে যে বড় পুকুরটা রয়েছে সেখানে আছে বোন। সাদাবের কথায় আদ্রের মুখ থেকে আপনা আপনি অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, হোয়াট? তোর বোন এমন একটা জায়গায় কেন গিয়েছে? কেন গেল তা তো বুঝতে পারছি না। বোনের সাথে নাকি আহিল নামের ছেলেটা রয়েছে। ভাইয়ের কণ্ঠে শোনা ছেলেটার কথা শুনতেই কপালে 3বার সূক্ষ্ম রেখা ফুটে ওঠে। বাবুক শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ছেলে? কার সাথে আছে? সেদিন রিহান ভাইয়ার হলুদে যে ছেলেটাকে মেরেছিলে, ওই ছেলেটা। তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি থেকে আসতে আমার সময় লাগছে। তোমার ওখান থেকে 10 মিনিটের রাস্তা। আদ্র বেজায় সেটে যায়। রাগের শিরা উপশিরা ফুলে উঠেছে কথাটা শুনে। এমন একটা জনমানবহীন জায়গায় মেয়েটা হদিস পেল কিভাবে, তা ভেবে মাথা ঘেমে গিয়েছে। সাথে ওই ছেলেটার সাথে কি করছে সেটা মাথায় আসতেই হাতের মুষ্টিবদ্ধ হয়ে আসে। কটমট করতে করতে বলে, তোর বোনের বোকামির জন্য যদি খারাপ কিছু ঘটে, আমি জাস্ট জানে মেরে ফেলবো মেয়েটাকে। আদ্র সাদাবকে আর কিছু বলতে না দিয়ে আর একটা মুহূর্ত থামল না। কল কেটে মোবাইল পকেটে ঢুকিয়ে বেগতিক বাইকে ছুটল সেদিকে। ভূমি বসে থেকে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। একইভাবেই আধ ঘন্টা যাবৎ বসে আছে। ছেলেটা উঠতেও দিচ্ছে না কোনোভাবেই, জোরপূর্বকে বসিয়ে রেখেছে। এর মাঝে আরও দুটো ছেলের উপস্থিতি ঘটেছে। 3জন মিলে একপাশে গিয়ে কিছু নিয়ে আলোচনা করছে। তা বেশ বোঝা যাচ্ছে, মুখে তাদের কেমন বিশ্রী হাসি। এবার সত্যি সত্যি ভয় কষ্টে চোখের বাঁধ ভাঙে আসছে। তখন ছেলেটা একা ছিল, পালানোর সুযোগ ছিল কোনো রকমে, কিন্তু এখন আরও দুটো ছেলে যোগ হয়েছে। এবার চাইলেও আর পালাতেও পারবে না। আজকে নিজের শেষ দিন হয়তো, তা কল্পনা করে চোখের জল ছেড়ে দিল। আদ্র পরিবারের সবার চেহারা মনে করতে থাকলো। ভয়ে গলা ধরে গিয়েছে, তাও কিছুটা সাহস মনে জড়িয়ে কেঁপে বলে, আমাকে যেতে দিচ্ছেন না কেন? ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। বমির কথা ছেলেটা হুট করে বমির সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। বমির হাত জোর করে নিজের হাতের মুঠোয় নিয়ে কেমন নেশা জড়িত স্ট্রেচারের মতো কণ্ঠ ধারণ করে বলে, লালপরি, আমার তোমাকে বেশ মনে ধরেছে। সেদিন বন্ধুদের কথায় পড়ে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। প্লিজ ক্ষমা করে দাও, চলো আমরা প্রেম করি। বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসা দিব। হঠাৎ করা কাজে বমি চকিতে তাকায়। হিকসে গিয়ে কিছুটা ছিটকে দূরে সরে বসে। ছেলেটা চ্যাপটা শক্ত হাতে আবদ্ধ নিজের ছোট্ট হাত জোড়া ছাড়ানোর জন্য চটপট করতে থাকে। এমন বিশ্রী ছোঁয়া গায়ে লেগেছে ভেবেই বমি চোখ মুখ খিসে কান্না তোর অধিক মাত্রায় বাড়িয়ে দিল। জ্ঞানায় সম্ভব হচ্ছে না 2 হাতের কবজিগুলো কেটে আলাদা করে দিতে। বমি কাঁদছে আর হাত ছাড়াতে ধস্তাধস্তি করছে, আকতি মিনতি করছে, কিন্তু ছেলেটা এক কথা বারবার বলে যাচ্ছে, আমাকে ভালোবাসো লালপরি। হুট করে পিছন থেকে করা আক্রমণে ছেলেটা সিটকে দূরে সরে পড়ে। নিজের হাতের বাঁধন ছাড়া পেয়ে উপরে তাকাতে আদ্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। নিজের প্রিয় মানুষটাকে এমন একটা মুহূর্তে চোখের সামনে দেখতে পেয়ে যেন হাতে জান পাওয়ার মতো করে মুখের হাসি ফুটে ওঠে। জলমল করে তাকায় আদ্রের দিকে। আদ্র লোকটা থেকে চোখ সরিয়ে বমির খুব কাছে এসে দাঁড়ায়। শক্ত 2 হাতে বমির নরম শরীরের 2 বাহু আঁকড়ে ধরে। জোরালো গতিতে অপুর নিজ পর্যবেক্ষণ করে দেখতে থাকে উদ্বিগ্ন চিন্তিত উৎকণ্ঠে। পরপর প্রশ্ন ছড়ে, ছেলেটা তোমার সাথে কোনো খারাপ আচরণ করেনি তো? কি করেছে? কোথায় লেগেছে বলো? আদ্রের এমন ঝাঁঝানোতে বমি কেঁপে উঠছে, শরীর ডল করে ঢুলে উঠছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভয় খুশিতে বমি মাথা নেড়ে যে না জানাবে তারও সুযোগ পাচ্ছে না। হুট করে ভূমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পিছনে থাকা বেঞ্চটায়। বমি হতভম্ব হয়ে যায়। এক্ষুনি কতটা চিন্তিত দেখালো, আবার কিভাবে ফেলে দিল। আদ্র তেড়ে ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে দাঁড় করায়।
কটমট করেই বলে, কেন এনেছিস ওকে এখানে? কেন এনেছিস বল? আদ্রের এমন হুঙ্কারের শান্ত পরিবেশটা আরও শতগুণ থমথমে হয়ে উঠেছে। আহিলের সাথে থাকা ছেলে দুটো এগিয়ে আসছে না সাথীকে বাঁচাতে, যার দরুন আহিল বেশ মাত্রায় ভয় পেয়ে গিয়েছে। ছেলেটা ভয় পেয়ে চোখ মিনমিন করে থেমে থেমে বলে, ভাই আমি আনিনি, ও নিজেই এসেছে, বিশ্বাস করুন। কিছু সময় আগে এদিকটাই ঘুরছিলাম, হঠাৎ দেখি কারো রিক্সাওয়ালার সাথে ঝামেলা হচ্ছে। এগিয়ে এসে দেখি মেয়েটা টাকা না নিয়ে উঠায়, চালক যেতে দিচ্ছে না, তো আমি সাহায্য করেছি। ছেলেটার কথার মিথ্যের কোনো আঁচ নেই তা আদ্র বুঝেছে। ছেলেটা কথাটা শুনে ভূমির দিকে অগ্নির চক্ষু মিলে তাকায়। তা দেখে ভূমি ডোক গিলে নজর সরিয়ে নেয়। আদ্র পুনরায় প্রশ্ন ছড়ে, সাহায্য করেছিস ভালো কথা, তাহলে এতক্ষণ যাবো তোকে এখানে বসিয়ে কেন রেখেছিস? কথাটা বলে হুট করে দুহাত মুচড়ে ধরে পুনরায় বলে, ওর হাত ধরার সাহস কিভাবে করলি? তোর কারণে আমার মায়ারানীর শরীরে অন্য কারো বিশ্রী ছোঁয়া লেগে গিয়েছে। হাতটা কারো আরও কিছুটা মুচড়ে দিয়ে বলে, তাহলে হাত দুটো তো আর রাখা যাবে না, তাই না বল? সেদিন আর মান মনে হয় মনে ছিল না। আদ্রের করা তীক্ষ্ণ প্রশ্নে আর কাজে ছেলেটা ব্যথায় আর্তনাদ করে উঠে আহ বলে। ছাড়াতে চাইছে নিজেকে, কিন্তু আদ্রের মতো শক্তপোক্ত দেহি মানুষের কাছে ছেলেটার চিকন শরীর হাতি আর মাছির সমতুল্য। একটু নাড়াতে সক্ষম হচ্ছে না নিজেকে। এমনভাবে ধরেছে আর কিছু সময় এভাবে রাখলে হাড়টা জোড়া থেকে আলাদা হয়েছে পড়বে। ছেলেটা আকুতি ভরা টলটলে কণ্ঠে বলে, ভাই আর করব না, এবারের মতো ছেড়ে দিন প্লিজ, ওর সাথে কোনো খারাপ আচরণ করিনি। জিজ্ঞেস করে দেখুন মেয়েটাকে। আদ্র ছেলেটাকে ছেড়ে দিল, কিন্তু ছেলেটার হাত দুটোও ঝুলছে, নড়াচড়া করতে পারছে না। এরই মাঝে সাদাপ উপস্থিত হলো 4-5 জন ছেলে সমেত। কাছে এসে দাঁড়াতেই আহিলের পক্ষের একটা ছেলে এসে সাদাপের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। সাদাপ ছেলেটার কলার চেপে ধরে বলে, কি করেছিস আমার বোনের সাথে? ভাই আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি জানতাম না এটা আপনার বোন। আহিল ভাই কল দিয়ে আনিয়েছে আমাদের। তখনই আপনার পাঠানো বোনের ছবি আর মেসেজ দেখে অবাক হয়ে যাই, আর সাথে সাথে আপনাকে জানাই। সাতাব ছেলেটাকে ছেড়ে আহিলকে এগিয়ে দুঘা লাগিয়ে দেয়। রাগে ফুসফুস করতে করতে বলে, তো সাহস কিভাবে হলো আমার বোনকে নিয়ে এমন একটা নিকৃষ্ট চিন্তা মাথায় আনার, আমার বোনের দিকে নজর দেওয়ার? কি ভেবেছিস তুই ওরে সুন্দর কথায় বুলিয়ে এখানে বসিয়ে রাখবি আর সুবিধা করে তুলে নিয়ে যাবি? সেদিন আমি কিছু বলিনি, আজ তুই আমার হাতে খুন হবি। এটুকু বলে সাদাপ পুনরায় মারতে যায়। আদ্র এসে থামায়, সাদাপি থেকে ছেলেটাকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। শান্ত অথচ ধারালো কণ্ঠস্বরে বলে, তুই জেনে বা না জেনে আমার কলিজে হাত দেওয়ার মতো সাহস করেছিস। এই কাজের জন্য আমি চাইলে তোকে এক্ষুনি মেরে আধমরা করে তোরে বাপের পুকুরে তোর লাশ ঘুম করে দিতে পারি, কিন্তু তা করব না। তুই বাপের একমাত্র ছেলে, তোরে নিয়ে তাদের অবশ্যই অনেক স্বপ্ন ইচ্ছে রয়েছে, কিন্তু আফসোস টাকার উপর শুয়ে থেকে নিজেকে মানুষের পরিবর্তে অমানুষের ন্যায় তৈরি করেছিস। আদ্র কথাটুকু বলে ছেলেটার কাঁধে হাত রাখলো। আবার কিছুটা নরম কণ্ঠে বলল, এমন কিছু করিস না যাতে তোর কারণে তোর পরিবার সাফার করে, তোর মা কেঁদে ওঠে, আফসোস করে। এটা তোর শেষ সুযোগ, ভালো হয়ে যা। এমন কিছু পরবর্তীতে মাথায়ও আসলে মনে করবি সেটাই তোর জীবনের শেষ দিন ছিল। ছেলেটাকে ছেড়ে দিয়েছে দেখে সাদাবের সাথে ছেলেগুলো এগিয়ে এসে বলে, ভাইয়া ওই ছেলেরে ছেড়ে দিচ্ছেন কেন? এমন একটা কাজ করার পরেও আমাদের কাছে দিন মেরে কোথাও ফেলে দিয়ে আসবো, কারোর সাথে যাতে আর কোনো দিনও এমন করতে না পারে। আদ্র আহিলকে ছেড়ে দিতে মাটিতে লুটিয়ে পড়ে। আদ্র সুসালো হেসে বলে, ওর দোষ যতটুকু ততটুকু শাস্তি দেওয়া হয়েছে, আশা করি এবার শুধরে যাবে। সাদাব তোমরা ওরে হসপিটালে নিয়ে যাও আর ওর পরিবারে খবর দাও। বমি ড্যাব ড্যাব করে কেবল চেয়ে আসে আদ্রের দিকে। আদ্রের আচরণ এমন সহজ ভাষা দেখে যেন আরেক দফা মুগ্ধতা চেয়ে গিয়েছে সারাটা মন। কোমল মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে ওপর নিচ পরখ করছে। মনের মাঝে পুনরায় অযাচিত কল্পনা এসে ভর করেছে। দিন দুনিয়ার হুঁশ খুইয়ে অন্য মনস্ক সম্মোহনী দৃষ্টি অতল গভীরে হারিয়েছে। লোকটার রাগের মাঝেও কতটা বন্ধুসুলভ বুঝদার ব্যবহার তা ভেবে হাসি ফুটে ওঠে মুখে। পরক্ষণেই হাসি গায়েব হয়ে বিষাদে ভরে ওঠে মনে। এমন একটা মানুষকে নিজের জীবনে না পাওয়ার আফসোস কুঁকড়ে ওঠে ভিতরটা। হঠাৎই পুরুষালী আওয়াজে ভূমি কেঁপে ওঠে, তাকায়, দৃষ্টি সংযত করে। মুহূর্তে মুখে ছেয়ে যায় অন্ধকার। আদ্র ব্রু কুঁচকে বলে, কি সমস্যা? এখনও দাঁড়িয়ে আছো কেন? কাঁধে তুলে নিয়ে যেতে হবে তোমায়? ননসেন্স। ধমকে কথাটা বলে বমির উত্তরের আশা করে না। শক্ত হাতে বমির কবজি পাকড়া করে ধরে টেনে নিয়ে যায়। বমি ব্যথায় কিছুটা আওয়াজ করে ওঠে, কিন্তু আদ্রের তাতে মাথা ব্যথা নেই। বাইকের সামনে এনে এক প্রকার হিঁচড়ে ফেলে ভূমিকে।
টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে নিচে পড়তে পড়তেও নিজেকে সামলে বাইকটা ধরে দাঁড়ায়। করুণ দৃষ্টি নিক্ষেপ করে ঘুরে তাকায় আদ্রের রাগে ক্রোধান্বিত চেহারার দিকে। কিছু বলতে মুখ খুলবে তার আগে আদ্র এগিয়ে বাইকের সাথে ঠেলে পুনরায় হাত চেপে ধরে। আদ্রের শক্ত বাঁধনে বমি অস্পষ্ট আর্তনাদ করে ওঠে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, লাগছে ভাইয়া, ছাড়ুন প্লিজ। আদ্রের হেলদুল হলো না, বরং বাঁধন আরও শক্ত করে নিজের রাগের তোপ জানান দিতে চাইল। কাঠ কণ্ঠে হুঙ্কার ছাড়ল, কেন এসেছো এখানে? আদ্রের উচ্চারিত 3 শব্দ ভূমিকে কাঁপিয়ে তুলছে। সে কি উত্তর দিবে তা সে নিজেও জানে না। যদি বলে ওনার জন্যই তো এমন অবস্থা তার, ওনার কারণেই তো আজ দিশেহারা সে। কী করবে, কোথায় যাবে, সব হুঁশ খুইয়ে দিয়েছে। উনি কি মেনে নেবেন? হয়তো হাসবেন, তাছাড়া আর কি। ওনার মনে তো আমার জন্য কোনো জায়গা নেই। মাইশা আপুই তো ওনার ভালোবাসা। 2 দিন পর ওনাদের বিয়ে হয়ে যাবে। এরপর বমি মুখে একটা শব্দ উচ্চারণ করলো না। চুপচাপ নির্লিত ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পায়ের দিকে তাকিয়ে। বমির নীরবতায় আদ্রের মেজাজ তুঙ্গে। জাকড়া মেরে দূরে সরিয়ে দেয় বমির হাতটা। এক হাত কোমরে ঠেকিয়ে অন্য হাতটা দিয়ে লম্বা চুলগুলো ব্রাকবাস করতে লাগলো। এই মুহূর্তে মেয়েকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তার চেয়ে ভালো সময় নিক। আদ্র নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করে, ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়। দৃঢ়কণ্ঠে হাত ইশারা করে বলে, উঠে বসো বাইকে। বমি উঠবে না আদ্রের বাইকে। এই বাইকে বসার অধিকার তার না। সে কখনো আর আদ্রের বাইকে বসবে না, ঘরে ঢুকবে না, কিচ্ছু করবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে। ঠায় দাঁড়িয়ে আছে সে। আদ্র পুনরায় ধমকে বলল, বাইকে উঠতে বলছি তো আমি। বমি অভিমানী কণ্ঠে জানালো, আমি আপনার সাথে যাব না। আদ্র অবাক হয়ে বিস্ময় নিয়ে তাকালো। ব্রুকুসকে প্রশ্ন করলো, মানে আমার সাথে কেন যাবে না? কি সমস্যা? কোনো সমস্যা না, এমনি যাব না। আমি ভাইয়ের সাথে যাব, আপনি চলে যান। বমির এমন ঘাট দাঁড়ামো আদ্রের বেজায় রাগ হচ্ছে। পরপর একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এখন এমন একটা কাজ করে বসেছে, তাও তেজ কমছে না। এই মুহূর্তে মন চাইছে ঠাটি একটা সর দিতে, কিন্তু নিজেকে সংযত রেখেছে। এত বড় একটা মেয়েকে মারা কখনো তার ব্যক্তিত্বে নেই। চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করে, সমস্যাটা কি সেটা বল তোর। গত 3 দিন ধরে এমন দেখে চলেছি। কি সমস্যা তোর? কি হয়েছে? পরিষ্কার করে বল সেটা। না বললে জানবো কীভাবে ইয়ার? কেঁদে কেটে একাকার হয়ে সেন্সলেস হয়ে পড়া, এটা কি এমনি এমনি আমাকে বাচ্চা মনে হচ্ছে? আদ্রের মুখে প্রথমবারের মতো তুই সম্বোধন ভূমিকে অবাক করে দেয়। করুণ দৃষ্টিতে চোখ উঠিয়ে তাকায় আদ্রের দিকে। এই সম্বোধনটার সাথে সে পরিচিত না, কিন্তু হুট করে আদ্রের মুখে শোনায় কথাটা যেন বুকে গেঁথে লেগেছে। চিৎকারে ভূমির কষ্ট ছিঁড়ে আবার কিছুটা তেতে ওঠে। আমার যা ইচ্ছে হোক, তাতে আপনার কি? কে হন আপনি আমার? কেউ না। আপনার সাথে না আছে আমার কোনো পরিচয়, আর না কোনো বন্ধুত্ব। আমার লাইফের সমস্যা সম্পর্কে আপনার না জানলেও চলবে। আমার ওপর জোরও খাটাবেন না, চেঁচাবেনও না। যার সাথে আপনার ভবিষ্যৎ, তার সাথেই দেখাবেন। তাকে নিয়ে সুখে থাকেন। দয়া করে আমাকে আর কষ্ট দিবেন না। আমি পারছি না এসব নিতে, প্লিজ। বমি 2 হাত জড় করে এক নাগাড়ে কথাটুকু বলে বসে পড়ে নিচে। অবিরত কান্না করছে, যা আদ্রের ভিতরে পুড়িয়ে ছাই করে তুলছে। তুমুল জ্বর বইছে বমির বলা কথায় আচরণে। আদ্র দমে গেল না, বমিকে কাছে টেনে নিয়ে উঠালো। কি সমস্যা তা জানতে চাইল। কিসের কথা বলছো তুমি? কার সাথে ভবিষ্যৎ? কান্না জড়িত কণ্ঠে বলে, কেন আপনি মনে হয় বুঝেন না? আপনার সাথে মাইশাপুর বিয়ের কথা চলছে। আপনাদের মাঝে সম্পর্ক রয়েছে, সেটা আমরা সবাই জানি। পরিবার থেকে আপনাদের বিয়ের কথা চলছে। বমি অসহায় চেহারায় তাকিয়ে কান্না আটকে বলে, আদ্র ভাইয়া কেন লুকিয়ে রেখেছিলেন এতদিন এমন একটা কথা? কেন আগে জানাননি? তাহলে যে আপনাকে নিয়ে প্রতিনিয়ত কারো মনের শত সহস্র কল্পনা সাজত না, পাওয়ার অদম্য ইচ্ছে জেগে উঠত না। দিনের পর দিন এমন তিলে তিলে যন্ত্রণায় পড়তে হতো না। বমির করা আহাজারিতে আদ্র থমকে গেল। মাথার উপর দিয়ে যেন সুনামি বয়ে গেল। সোয়াল শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। পর মুহূর্তে চোখ বন্ধ করে রাগ সংযত করে শক্ত কণ্ঠে বমিকে পুনরায় বলল, উঠে বসো তাড়াতাড়ি। আরেকবার এই কথা উচ্চারণ করলে মাথার উপর তুলে আছাড় মারব। সকাল 11:30 সুই সুই। শান্তি মঞ্জিলের গৃহিণীরা ভীষণ ব্যস্ত রান্নার কাজে। সাবরিনা সবজি কাটছে, মিসেস সাবিনা চুলায় তরকারি বসিয়েছেন, কাজের খালা মাছ কাটছেন। মিসেস তাহমিনা নিজের ঘরে, আদ্রি প্রিয়া সোফায় বসে টিভি দেখছে। চারদিকে রান্নাবান্নার টুকটাক আওয়াজ, সাথে 2 বোনের গল্পের শব্দে ড্রয়িং রুমে টিভির আওয়াজে মুখরিত পরিবেশ। এরই মধ্যে গড় গড় করে
বাড়িতে প্রবেশ করলো আদ্র। প্রয়োজনের তুলনায় জোরালোভাবেই শোনা গেল তার পাশের আওয়াজ। সোফায় বসে থাকা দু বোন ঘুরে তাকাতেই বাইকে দেখে আদ্রি বউ মেরে রিমোট নিয়ে টিভি বন্ধ করে উঠে দাঁড়ায়। বাইয়ের মুখভঙ্গি বুঝবার আগেই তীক্ষ্ণ নজরে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করে, মা, মামুনি কোথায়? আদ্রের এমন হুঙ্কার ছেড়ে বলা কথাটা কিসেন অবধি জোরে সোরে শোনা গেল। এমন সময় ছেলের আওয়াজ পেয়ে দুজা অবাক হয়ে রান্না ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। ছেলে তো কলেজে গিয়েছে, তবে ফিরে এলো কেন তা ভেবেই চিন্তিত হয়ে ওঠে। পরপর চোখ পড়ে পিছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা বমির দিকে। সাবিনা এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করবে, তার আগে আদ্র বনিতাহীন ধারালো কণ্ঠে প্রশ্ন করে, মাইশার সাথে আমার বিয়ের কথা কে তুলেছে? সারা ড্রয়িং রুম জুড়ে থমথমে নীরবতা বিরাজ করছে। হুট করে আদ্রের আগমন, সাথে ছুড়ে দেওয়া হুঙ্কারে পরিবেশটা কিছুটা সময়ের জন্য ভারী হয়ে উঠেছে যেন। উপস্থিত প্রতিটি মানুষ থতমত মুখে কেবল একে অপরের মুখ ছাওয়াছাওয়ি করতে ব্যস্ত। সাবিনা বনির দিকে বিস্ময় বিব্বল চাহনিতে তাকিয়ে ভ্রু নাচালো। সাবরিনারও একই অবস্থা, বিস্মিত উদ্বিগ্ন চাহনিতে তাকিয়ে আছে। মিসেস তাহমিনা দৌড়ে বেরিয়ে এসেছেন, সাথে পা হাত নেমে এসেছে ঘর থেকে। আদ্রের চ্যাপ্টা শরীরের পেছনে জড়ো হয়ে ভীতু নজরে ভূমি দাঁড়িয়ে তাকিয়ে আছে মামনির দিকে। তখন আবেগী হয়ে কথাটুকু কিভাবে মুখ ফুসকে বলে দিয়েছে তা মেয়েটা নিজেও জানে না। কথাটা শুনে আদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না। তখন দমকে জোরপূর্বক বাইকে উঠিয়ে জ্বরের গতিতে বাইক ছুটিয়ে বাড়ি এসে থেমেছে। আদ্র হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে এমন করছে, এমন কিছুর প্রত্যাশা ভূমির কোনো কালেই ছিল না। ভূমি কথাটা বলে নিজে ভয় পাচ্ছিল, কি বলে দিল এবার নাম মেরে তক্তা বানিয়ে দেয়, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে উল্টো কিছু না বলে এখানে এসে কেমন রাগে ফুলেছেন। ভূমি ঘটনার মূল বিষয় বুঝতে না পেরে উদ্গ্রীব নয়নে তাকিয়ে আছে বোকার মতো। সবাইকে চুপ করে থাকতে দেখে মিসেস তাহমিনা এগিয়ে এসে সহজ গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আদ্র, এমন করছিস কেন? আদ্র তাকালো না পুফির দিকে, নজর তার এখনও আবদ্ধ নিজের মায়ের মুখের দিকে। মুখে অবিবৃত হয়েছে প্রচণ্ড মাত্রার ক্রোধ। আদ্রের মুখের এমন ভঙ্গিমা দেখে তাহমিনার মুখটা কিছুটা ছোট হয়ে এলো। পুনরায় জিজ্ঞেস করতে নিয়েও পিছিয়ে গেল। মিসেস সাবিনা তটস্থ জিজ্ঞাসু দৃষ্টিতে এখনও তাকিয়ে আছে। হুট করে ছেলের অতর্কিত আগমন আর ছড়ে দেওয়া প্রশ্নে যেন ব্যাককল বনে গিয়েছেন। কিভাবে কি সামলে ছেলেকে জিজ্ঞেস করবে তা ভেবে পাচ্ছেন না। মায়ের এমন মৌনতায় আদ্র আরও খেপে গেল। কঠিন গলায় পুনরায় প্রশ্ন করলাম, আমি জানতে চেয়েছি মাইশার সাথে আমার বিয়ের কথা কে তুলেছে? সাবিনা মৌনতা কাটালেন, ভীত গলায় জিজ্ঞেস করলেন, বাবা এমন করছিস কেন, কিছু হয়েছে? আমাদের কি? সাবিনার কথা সম্পূর্ণ করতে না দিয়ে আদ্রাও কথা কেড়ে নিল। বিপের ন্যায় জমে যাওয়া কঠিন। রূঢ় কণ্ঠে বলল, যেটা জানতে চেয়েছি সেটা উত্তর দাও জাস্ট। একই প্রশ্ন দুইবারের বেশি তিনবার বলা আমার পছন্দ না, সেটা ভালো করেই জানো। ছেলের এমন কড়া কথায় বেশ আহত হলেন সাবিনা। ফর্সা মুখে চোখে লাল আভা ধারণ করতে লাগলো। এমন ব্যবহার সে কখনোই করেনি, অন্তত মায়ের সাথে। আজ ছেলেটার কি হলো হুট করে তা ভেবেই বেকুল হচ্ছে। বোনের মনের অবস্থা বুঝে সাবরিন এগিয়ে এলেন সামনে। রয়েস হয়ে বলতে লাগলেন, তুই কোথাও বিয়ের জন্য রাজি হচ্ছিলিস না এত বলেও, তাই আমাদের মনে হলো তোর আর মাইশার মাঝে এত ভালো সম্পর্ক রয়েছে। এত বছর একই সাথে ছিলি, দুজনের মাঝে ভালো লাগার সম্পর্ক থাকলেও থাকতে পারে, তাই ভেবেছিলাম তোদের বিয়ের কথা। মামনির এমন যুক্তিহীন কথায় যেন আদ্র শব্দ আসমানে পুষে গেল। বিস্ময়কর চাহনিতে তাকালো মামনির দিকে, কণ্ঠ কঠিন করে বিদ্রোহের সুরে ক্রুর হেসে বলল, মামনি, লাইক সিরিয়াসলি, একসাথে থাকলে বা সম্পর্ক সুন্দর হলে সেটাকে ভালো লাগা নামে আখ্যা দিয়ে দিতে হবে? ভীত হয়ে দাঁড়িয়ে থাকা বমি কিছুটা সাহস নিয়ে মুখ খুলতে চাইল। আবার মনের ভিতরে খোসা মারা পোকাগুলো কিলবিল করতে লাগলো। যদিও এই বোকামোর ফল কী হয় তা জানা নেই, তাও মুখ ছুড়ে বলেই পেল, কেন দেওয়া যাবে না ভাইয়া? ভালো লাগা না হলে কি কেউ কাউকে এত কেয়ার করতে পারে? বমির এমন বিদ্রুপ করে বলা কথায় আদ্র বেজায় চটে গেল। মাথার ভিতরে জ্বলতে থাকা আগ্নেয়গিরি যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। আগ্নেদৃষ্টি নিক্ষেপ করে তাকালেও ভূমির দিকে। বাস খাই গলায় ধমকে উঠল, থাপড়ে গালে ছাল তুলে নিব বেয়াদব মেয়ে। নিজেকে অতি চালাক ভাবো তাই না? মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব, মুখের উপর আবার কথা বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আদ্রার তলোয়ার নিক্ষিপ্ত ধারালো বাণীতে বমির মুখের বালি থমকে গেল। জড়ো হয়ে এলো ছোট্ট মুখশ্রী, কেঁপে উঠল সর্বাঙ্গ। সকলের সামনে এভাবে বলা কথায় বমির বুকের ভিতরের
হৃৎপিণ্ডটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চুপ করে গড়িয়ে পড়ল চোখ বেয়ে জল। পা টেনে সরে এলো আদ্রের থেকে দূরে, বোনদের পাশে দাঁড়াতে। প্রিয়া বোনের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে চোখের ইশারায়। মিসেস সাবিনা আবার কিছুটা শক্ত আওয়াজ তুলে ছেলেকে বলে, কি হচ্ছে আদ্র? তুই মেয়েটার সাথে কেন এভাবে কথা বলছিস? আর ছোটো একটা বিষয় নিয়ে এমন করার তো কিছু হয়নি। সিরিয়াসলি মা, এটা কোনো ছোট বিষয় হলো? আমি জাস্ট শুনে অবাক হয়ে গেলাম। কিভাবে এমন একটা চিন্তা তোমাদের মাথায় আসতে পারে? মিসেস সাবিনা দৃঢ় কণ্ঠে থতমত হয়ে বলে, মাইশা মেয়েটা দেখতে ভালো, কতটা শান্ত স্বভাবের। তোরা দুজন দুজনকে চিনিস ভালো করে, এজন্যই ভেবেছিলাম বিষয়টা। মাইশাকে যদি তোর পছন্দ না সেটা বললেই তো হচ্ছে, এমন করতে হয়? আদ্র রাগ সংযত করে কিছুটা ত্রস্ত হয়ে বলল, আশ্চর্য, যাদের কাছে ছোট থেকে বড় হয়েছি, মা বাবার স্নেহ দিয়ে আমাকে বড় করেছে, তাদের মেয়েকে আমি অন্য নজরে দেখব সেটা ভাবলে কি করে? এমন একটা কথা মাথায় আসতে তোমাদের কি বিবিকে বাঁধেনি? হাউ লো থটস। কিছুটা থেমে পুনরায় বলে, তোমাদের আমি বারবার জানিয়েছি, আমার সময় হলে আমি ঠিকই জানাবো। তারপরও আমাকে না জানিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করার অধিকার কে দিয়েছে তোমাদের? তাও আবার যাত্রার সামনে। তোমাদের কোনো ধারণা আছে এ থার্ড ক্লাস সামান্য একটা বিষয়ের জন্য একটা ননসেন্স ডাফার ঠিক কী ঘটাতে যাচ্ছিল? মিসেস সাবরিনার ছেলের এমন ধাঁচের কথা শুনে থ মেরে গিয়েছেন। অবাক আর করুণ দৃষ্টিতে কেবল চেয়ে আছেন ছেলের দিকে। এ কাকে দেখছেন তারা? ছেলের এই রূপ কখনোই আগে দেখেননি। সাবিনার চোখ ভিজে গিয়েছে অশ্রুতে, বুক ভারী হয়ে উঠেছে কষ্টে। ছেলেকে নিয়ে ভাবার কি তাদের কোনো অধিকার নেই? বেঁচে থাকতে এমন একটা কখনো শুনতে হবে তা তো ভেবে অজরে কান্নায় ভেঙে পড়েছে মন। মিসেস তাহমিনা চেতে উঠলেন, শক্ত কণ্ঠে এগিয়ে এসে বললেন, আদ্র এসব কি বলছিস? আমরা তোর গুরুজন, তোর ভালো মন্দ ভাবার আমাদের দায়িত্ব অধিকার। ফুফির বলা কথাটা শুনে আদ্র নড়ে সড়ে উঠল, চুলে হাত ভিজিয়ে জিভ কেটে ঠোঁট ভিজালো। ক্রূর হেসে বলল, ভালো? আমার ভালো ভেবেছিলে তোমরা? কখন ভেবেছিলে? যদি ভালো কিছুই ভাবতে, তবে না বুঝে করা কাজের জন্য আমাকে এতটা সাফার করতে হতো না, নিজের পরিবার ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে হতো না। অ্যান্ড অ্যাট লাস্ট ইউ ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই লাইফ। আমার ভালো মন্দ সেটা আমার না ভাবলেও চলবে ফুফি। তাহমিনা বিস্মিত নয়নে তাকালেন ভাইপোর দিকে। এমন আচরণে তবদা খেয়ে রইলেন উপস্থিত সকলে। মিসেস সাবিনা নিজের কানকেও বিশ্বাস করে উঠতে পারছে না ছেলের এমন কথাবার্তা আচরণ শুনে। নিজের বড়জনের সাথে এভাবে কথা বলার অপরাধে হয়তো এই মুহূর্তে উচিত ছিল ছেলেকে কোষে দুইটা লাগিয়ে দেওয়া, কিন্তু সাবিনা তাও পারছেন না। রোবট বনে দাঁড়িয়ে আছেন, জ্ঞানশূন্য হয়ে পড়েছেন, বাকশক্তি হারিয়েছেন যেন। তাহমিনা অস্পষ্ট আর্তনাদে ভেজা গলায় চেঁচিয়ে উঠল, আদ্র, চেঁচাচ্ছ কেন ফুফি? তুমি যদি আমাকে নিয়ে এতই ভাবতে, তবে সেদিন আমার দোষটা বারবার বাবার সামনে তুলে ধরে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করতে না। মুহূর্তটা তুমি ভুলে গেলেও কিন্তু আমি ভুলিনি। থমথমে পরিবেশ, ছোট একটা বিষয় গড়িয়ে রূপ নিল বিশাল এক ভাঙনের পর্যায়ে। বমি পাশে দাঁড়িয়ে নিজেকে শখানিক গালি দিচ্ছে। আজ তার ভুলের কারণে কত বড় একটা ঝামেলা বেঁধে গেল পরিবারের মাঝে। নিজেকে দোষী করে তুলছে বারবার নিজের চোখে। কষ্ট হচ্ছে ভীষণ সবার জন্য। আদ্রের এমন রূপ দেখবে সেটা কল্পনাও করেনি। তাহমিনার অক্ষিযুগল ভিজে এলো নোনা জলে, টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। বাইপুর মুখে এমন একটা অপবাদ কখনোই সে আশা করেনি। সে সময়টাই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসায় সকলেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কি থেকে কি বলে ফেলেছিল তার কোনো হুঁশ ছিল না। কিন্তু ছেলেটা এই বিষয়ে এতগুলো বছর মনের ভিতর চেপে বসে আছে তা ভেবে কষ্টে বুক ফেটে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ফাহাদ নিজের মায়ের প্রতি এমন কথার আচরণ দেখে মুষ্টিবদ্ধ করে এগিয়ে আসে। চোয়াল শক্ত করে রাগে কণ্ঠে বলে, আদ্র, হাউ ডেয়ার ইউ টু টক টু মাই মম লাইক দিস? কথাটা বলে আদ্রর কলার চেপে হাত উঠিয়ে মারতে নিলে মিসেস তাহমিনা ছেলেকে আটকে ধরে, জাকড়া মেরে দূরে সরিয়ে শক্ত কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে, ফাহাদ, একটা সর মারব। আদ্র তোর বড় ভাই, ভুলে যাস না। ওর উপর হাত তোলার সাহস কিভাবে দেখাচ্ছিস? মায়ের ধাক্কায় কিছুটা সরে এলো সে। ফুসফুস করে রাগ ঝেড়ে বড় বড় পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করলো। ভারী একটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে কেটে গেল কিছু সময়। ছোটরা চলে গেল যে যার ঘরে। দুই যা এগিয়ে ননদের কাছে মাথা নত করে অপরাধবোধ কণ্ঠে ক্ষমা চাইলেন ছেলের হয়ে। মুখ ভার করে চলে গেলেন রান্নাঘরের দিকে। তাহমিনা নীরবে কিছু সময় সোফা বসেই পার করলেন। হঠাৎ মেয়ে ডাক পড়ায় উঠে সেদিকে এগিয়ে গেলেন।
আদ্রের আজ আর কলেজে যাওয়া হলো না। দরজাটা হালকা চাপিয়ে পরনে কলেজে যাওয়ার জন্য পরিহিত ড্রেস নিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে আছে। ভিতরে ভিতরে নিজের করা কাজের জন্য পড়ে যাচ্ছে। সে চায়নি এতটা গভীর গিয়ে সবাইকে আঘাত করতে, কিন্তু কথার মাঝে কথা উঠে রাগের মাথায় কীভাবে কি বলে ফেলেছে নিজেও জানে না। তখন মুভির মুখ থেকে কথাটা শোনে, সাথে মেয়েটার এমন কান্না ভেজা কণ্ঠে বুক ছিঁড়ে আসা আহাজারি তার বুকে তীর নিক্ষেপ যন্ত্রণা তৈরি হয়েছিল। রক্তক্ষরণ হতে শুরু করেছিল। পরপর 3 দিনের সকল ঘটনা মাথায় এসে জাগ দিতেই জ্ঞানশূন্য হয়ে পড়েছিল কিছু সময়ের জন্য। মায়েদের নেওয়া এমন বোকা সিদ্ধান্ত, যে মেয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দেশে ফিরে এসেছে, পুনরায় একই ঘটনার শিকার হতে হবে জানতে পারলে কিভাবে স্বাভাবিক থাকবে। প্রায় মিনিট 5 ধরে আদ্রের ঘরের সামনে এসে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে ভূমি। 3 দিন ধরে মনের ভিতরে জমে থাকা অভিমান অভিযোগগুলো মিটে গিয়েছে। আদ্রের প্রতি করা ধারণাগুলো যে ভুল তা বুঝতে পারছে বেশ। মাইশার জন্য ওনার কোনো ফিলিংস নেই, তা মনে পড়তে চোখ কান নাক মস্তিষ্ক সব নেচে নেচে উঠছে। পুনরায় মনটা খারাপ হয়ে আসছে ঘটে যাওয়া ঝামেলাটা মনে আসতে। আজ তার কারণেই আদ্র সকলের সাথে কতটা বাজে আচরণ করলো, ফুফির সাথে এভাবে কথা বলল। মনটা হাসপাস করছে, কিভাবে কি করবে তা ভেবে। এখন কি আদ্রের কাছে গিয়ে ক্ষমা চাওয়াটা উচিত তা ভাবছে দাঁড়িয়ে। ভিতরে যাওয়ার সাহস কুলিয়ে উঠছে না। যেমন আগুন মার্কা রেগে আছেন, দেখা গেল ভিতরে গেলে মেরে কানপাটটা লাল করে দিবেন। ভূমি পা জোড়া আঘাতে নিয়েও পুনরায় তা পিছিয়ে আনছে। আকস্মিক পিছন থেকে কারো হাতে ছোঁয়া নিজের কাঁধে অনুভব করতে হিকসিকিয়ে উঠে পিছনে ফিরে তাকায়। অস্পষ্ট আওয়াজ বেরিয়ে আসে মুখ থেকে। তাকাতেই আদ্রিকে দেখে ব্রু কুঞ্চন হয়ে আসে। আদ্রি বোনকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে ভূমি মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় সেখান থেকে। সোজা নিজের ঘরে প্রবেশ করে মুখ থেকে হাত সরায়। এতটা জোরে চেপে ধরেছিল, বেচারি আদ্রি তো যান যায় যায় অবস্থা। সাড়া পেয়ে বুকে হাত চেপে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। ভূমি বিছানায় বসতে বসতে ধমক দিয়ে বলে ওঠে, ফাজি মেয়ে, আরেকটু হলেই তো ধরা পড়ে যেতাম। দাঁড়িয়ে থাকতে দেখেছিস ভালো কথা, এসো চুপচাপ থাকবি তা না করে চেঁচাতে গিয়েছিস। আদ্রে কিছুটা শান্ত হয়ে দাঁড়ায়, রাগে কটমট করে বোনের পিঠে চাপড় মেরে বলে, আরেকটু হলে তো মরেই যেতাম। সোরের মায়ের বড় গলা তাই না? কেন উকি দিচ্ছিলে তুই আমার ভাইয়ের ঘরে? ভূমি আবার কিছুটা লজ্জায় হাসলো, শান্ত কণ্ঠে বলল, উনি কি করছেন দেখতে গিয়েছিলাম। দেখলি না তখন কেমন রেগে মেগে চলে গেলেন? আদ্রি ভাবুক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, আসলেই হুট করে কেমন একটা ঘটনা ঘটে গেল কিছুই বুঝলাম না। পরপর ব্রুকুসকে বোনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছিল বলতো, কেন রেগে গেলেন হঠাৎ এই সামান্য বিষয়ে? তখন তুই সহ ভাইয়ের সাথে ভেতরে এলি, তুই নিশ্চয় জানিস সব কিছু। আদ্রির প্রশ্নে ভূমি কিছুটা ইতস্তত বোধ করল। সোরা চোখে তাকিয়ে আমতা আমতা করে সম্পূর্ণ ঘটনা প্রথম থেকে শেষ অবধি খুলে বর্ণনা করল। বোনের বর্ণনা শুনে আদ্রি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরপর মুখ বাঁকিয়ে হাততালি দিয়ে বলতে লাগে, বাহ বোন বাহ, সাবাস, তোর জবাব নেই। বোনের বিদ্রুপ করে বলা কথায় বমির চোখ ছোট ছোট করে বলে, এমন করছিস কেন? আদ্রি তেতে ওঠে, তো তোমাকে কি মাথায় ফুল ছিটাবো নাকি, গর্দব মহিলা কোথাকার। সকাল থেকে রোদ তার ভারী উত্তাপ ছাড়িয়ে রাখলেও সময় গড়াতে তা তলিয়ে গিয়েছে বর্ষণের আগ মুহূর্তে সেই স্নিগ্ধ হাওয়ায়। আকাশে ভেসে বেড়ানো শুভ্র রঙা তুলতুলে কাদম্বিনীর দল মুখ লুকিয়েছে কালো আস্তরণের আড়ালে। দমকা হাওয়া বইছে বেগতিক, মন জড়িয়ে যাওয়া এই বাতাস দূরের বিশাল গাছগুলো হেলে তুলে পড়তে উদ্যত হচ্ছে এদিক সেদিক। তাল সামলানো যেন দায় হয়ে পড়েছে। অম্বর তার বুক ছেড়ে উত্তপ্ত প্রকৃতিতে আজ সজীবতা দান করতে উদ্যত হয়েছে। সময় গড়িয়ে পড়েছে বিকেল আর দুপুরের মাঝামাঝিতে। ড্রয়িং রুমের সোফায় নীরব নিস্তব্ধতা মুখে চাপিয়ে বসে আছেন মিসেস সাবিনা এবং সাবরিনা। পাশে ব্যাগপত্র সমেত এসে দাঁড়িয়েছেন তাহমিনা। মুখে তার ফুটে উঠেছে বিদিষ্টতা। নাইবা উঠবে কেন? সে কখন থেকে দুই ভাইয়ের বউকে বুঝিয়ে সুঝিয়ে হাঁপিয়ে উঠেছেন। ওনার চলে যাওয়ার কারণটা মোটেও আদ্রের এমন ব্যবহারে নয়, কিন্তু তারা শুনতে নারাজ। একইভাবে গো ধরে বসে আছেন, এটাই কারণ। এরই মাঝে সিঁড়ি বেয়ে নিচে নেমে দাঁড়ালে প্রিয়ার ভূমি। বোনকে শক্ত করে এক পাশ থেকে জড়িয়ে ধরে আসে। মুখখানা কাদো কাদো করে ঘ্যান ঘ্যান করে চলেছে। যখন থেকে জানতে পেরেছে আজই ফুফিতে চলে যেতে হবে। সাবিনা ননদের দিকে অসহায় বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে বেজা কণ্ঠে বলে, তুমি আমার ছেলেটার কথায় কষ্ট পেয়ে এভাবে চলে যাচ্ছ?
তুমি তো জানোই আদ্রটা কেমন। তাহমিনা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে সাবিনার কাঁধে হাত রেখে আগলে ধরে বলেন, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আদ্রের কথায় আমি কিচ্ছুটি মনে করিনি। ফাহাদের বাবার জরুরি কাজে দেশের বাহিরে যেতে হবে। এখন আমরা যদি না যাই কিভাবে হয় বলো তো? মানুষটাকে তো চালিয়ে দিতে হবে নাকি? মনির বলা কথায় হঠাৎ আদ্রের খেয়াল মাথায় আসতে বমি বিজ্ঞান নেই। কিছু একটা ভেবে প্রিয়াকে ছেড়ে হুড়মুড়িয়ে দৌড় লাগায় উপরে। দৌড়ে পদক্ষেপ থামায় আদ্রের ঘরের সামনে। দরজা হা কোলে খুলে রাখা। বমি মাথাটা উঁচিয়ে ভিতরটা একবার উঁকি দিয়ে দেখতে চেষ্টা করলো। বিছানায় আদ্রের উপস্থিতি নেই। ভাবলো হয়তো ওয়াশরুমে হবে। ভয় হচ্ছে ঢুকতে, তাও মনে সাহস জুগিয়ে এক ভারী নিঃশ্বাস পেলে মনে মনে আওড়ালো, বমি ভয় না হয় অন্য সময় পাবি, এখন ঢুকে পড়, এটাই জরুরি এক মুহূর্ত। বমি পা টিপে ভিতরে ঢুকে এলো। এদিক সেদিক নজর বুলিয়ে আদ্রকে খুঁজতে লাগলো। সারা রুম জুড়ে আদ্রের ছায়াও নেই। ওয়াশরুম থেকে কোনো আওয়াজ আসছে না। বমি ভাবনায় পড়ল কোথায় গেল। হুট করে পিছন থেকে আদ্রের ভারী কণ্ঠের আওয়াজ পেয়ে ঘাবড়ে গিয়ে ফিরে তাকাতেই আদ্রের শক্ত কৃত্রিম উপায়ে বানানো শরীরের সাথে নিজের মাথাটা ধাক্কা খেয়ে পড়তে নিলেই আদ্র তার ডান হাতে বমিকে আগলে নিল। বমি এই বুঝি পড়ে কোমর ভেঙে ফেলল। কথাটা ভেবে ভয়ে চোখ বন্ধ করে নিল। আদ্র ব্রু কুচকে তাকিয়ে আছে বমির দিকে। মেয়েটার নাক মুখ কুচকে তাই এতটুকুনি হয়ে গেছে। ঠোঁট জোড়া উল্টে রেখেছে। আদ্র পলকহীন তাকিয়ে আছে বমির দিকে। বমি এখনও চোখ বন্ধ করে রেখেছে দেখে কিছুটা ধমকে বলে ওঠে, কি সমস্যা? বমি আদ্রের দমক খেয়ে পট করে চোখ খুলে তাকাতেই নিজেকে আদ্রের হাতে আবদ্ধ দেখতে পেয়ে ফোঁস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপর আদ্রের মুখের দিকে তাকাতেই আদ্রর মুখভঙ্গি দেখে ভয় পেয়ে এক শুকনো ডোক গিলে রয়েস হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু আদ্র বমিকে দাঁড় না করিয়ে বরং আরও কিছুটা ঝুঁকিয়ে দেয়। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আমার ঘরে কী চাই? আজকাল তো বেশ সাহস বেড়েছে দেখছি। আমার অনুমতি না নিয়ে যখন তখন আমার ঘরে প্রবেশ করে যাচ্ছ। এতটুকুতে সীমাবদ্ধ থাকলে তাও না হয় মানা যেত, কিন্তু তুমি তো রাত বিরতেও আমার ঘরে ঢুকে চুরি করছো। আদ্রের কথায় শুনে বমি অবাক, বিস্ময় নিয়ে তাকায়। সে কখন আবার চুরি করলো? এতবার এসেছে, কখনো কোনো জিনিস ছুঁয়েও তো দেখলো না আজ পর্যন্ত। বমি হতবম্ব চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এসব আপনি কি বলছেন ভাইয়া? বিশ্বাস করুন আমি কিছু কিন্তু চুরি করিনি। আদ্র ব্রু প্রসারিত করে বমির দিকে বেশ খানিকটা ঝুঁকে আসে, বেশ ভাবুক সিরিয়াস ভঙ্গি ধারণ করে বলে, চুরি করনি? তার থেকেও বড় কিছু করেছ। ঘুমন্ত এক নিরীহ ছেলেকে তুমি। আদ্র এটুকু বলতে বমি চেঁচিয়ে উঠে কানে হাত দিয়েছে। লজ্জায় এই মুহূর্তে মেয়েটার মাটির নিচে চলে যেতে মন চাইছে। সে যে রাতের বেলা ওনার ঘরে এসেছে, কি করেছে সব কিছুই কি জানতেন? বমি লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, যেন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এ কেমন সর্বনাশ হয়ে গেল তার সাথে? কিভাবে আদ্র ভাইয়ের সামনে আসবে আর তার এই বেহায়া মুখটা দেখাবে এমন কিছু জানার পর? ইস, কি যে লজ্জা, কি লজ্জা! আদ্র বমির অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। বমিকে আরও কিছুটা জ্বালাতে ওভাবে থেকে পুনরায় প্রশ্ন করলো, কি হলো? চেঁচালে কেন? চেঁচানোর কথা ছিল আমার। আর এই বিষয়ে কিছু শোনা ভূমির কানে যেন সহ্য হবে না। হাত পা এক্ষুনি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে আর কিছু সময় আদ্রের সামনে থাকলে। কথাটা কাটাতে ভূমি থেমে থেমে লজ্জায় আড়ষ্ট হয়ে অন্যদিকে তাকিয়ে বলে, ভাইয়া আমাকে দাঁড় করিয়ে দিন না, একটা কথা বলতে এসেছিলাম। আদ্র ভূমিকে টেনে দাঁড় করিয়ে দেয়। ট্রাউজারের পকেটে হাত গুজে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ভূমি আদ্র হাতছাড়া পেয়ে পরপর কয়েক ফিট করে তাকায়, নিঃশ্বাস ছাড়ে। স্বাভাবিক হয়ে তাড়া দিয়ে বলে ওঠে, ভাইয়া পুপিরা চলে যাচ্ছে। কথাটা শুনে আদ্র বেশ চমকে উঠল। ঠোঁট ছিঁড়ে বের হওয়া হাসি মুহূর্তে গায়েব হয়ে গেল। কিছুটা জোরে বলে উঠল, হোয়াট? বমি কিছু মুখে না বলে কেবল উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। আদ্র আর কিছু জিজ্ঞেস না করে হাতে থাকা মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে গদগদ পায়ে রুম ত্যাগ করল। বমি পিছনে ছুটতে নিলে হঠাৎই আদ্রের ফোনটা বেজে ওঠে। বের হতে নিলেও থেমে দাঁড়ায়, দুপা পিছিয়ে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে মাইশা নামটা দেখে মুখ বাঁকায়, রাগে মুখ ফোলায়। এই মেয়ের জন্যই আদ্র ভাইয়ের সাথে কেমন করে কথা বলেছিল। 3 দিন যাবৎ কতই না কষ্ট পেয়েছিল। মোবাইলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কলটা রিসিভ করে মাইশাকে কিছু বলতে না দিয়েই ভাবড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আপু আমরা এখন ব্যস্ত আছি, প্লিজ ডিস্টার্ব করবেন না যখন তখন ফোন দিয়ে। এটুকু বলে খট করে কলটা কেটে দিয়ে মোবাইলটা আগের জায়গায় রেখে বিশ্বজয়ী এক হাসি দিয়ে দৌড়ে বেরিয়ে আসে।
তাহমিনা সোফায় বসে ভাইয়ের বউদের সাথে কথা বলছে। হুট করে আদ্র এসে নিজের ফুফিকে জাপটে জড়িয়ে ধরে। আকস্মিক হামলায় ভদ্রমহিলা টাল সামলাতে না পেরে কিছুটা হিকসিকিয়ে পিছনে সরে যায়। তাহমিনার সাথে সাথে পরপর সকলে অবাক চোখে তাকায় আদ্রের দিকে। আদ্র অপরাধবোধ শীতল কণ্ঠে একইভাবে থেকে বলে, আই এম সরি পুপি। তখন মাথায় অতিরিক্ত রাগ চেপে গিয়েছিল। কি থেকে কি বলেছি বুঝতে পারিনি। প্লিজ কিছু মনে করো না, জানোই তো রাগ উঠলে নিজেকে আমি সামলাতে পারি না। আদ্রের কাণ্ডে সবাই হা হয়ে গিয়েছে। ছেলেটা যে হুট করে এভাবে ঝাপটে ধরবে ভাবতেই পারিনি কেউ। তাহমিনা ছেলের কথায় হেসে উঠলেন। মাথায় হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বললেন, দূর পাগল ছেলে, আমি তোর ওপর রাগ করেছি কে বলল? একটুও রাগ করিনি। মায়েরা যদি ছেলেদের এটুকুনি কথা সহ্যই করতে না পারে তবে কে করবে বলতো? আদ্র মুখ তুলে তাকায় পাশে বসে থাকা নিজের মার মামুনির দিকে। একই দৃষ্টিতে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, মা, মামুনি, সরি এতটা বাড়াবাড়ি করবার জন্য। প্লিজ রাগ করো না তোমরাও। আর কখনো এমন করব না, প্রমিস। দুই মাকে সমানে এগিয়ে আগলে ধরলেন নিজের বাহুতে। ক্ষণিকে সৃষ্টি হওয়া রাগ অভিমান ভুলে তিনজনে একসাথে ছেলেকে জড়িয়ে ধরেন। চোখে অশ্রু টলমল করছে, অথচ মুখে তৃপ্তির হাসি তিন মায়েরই। মুহূর্তে ভুলে গিয়েছেন ছেলের করা আচরণ, বলে ফেলা কথাগুলো। পাশে দাঁড়িয়ে তিন বোন কোমল চাহনিতে তাকিয়ে আছে। বমি মুগ্ধ হয়ে দেখছে তার মানুষটাকে। একটু রাগী হলেও তার কোনো আফসোস নেই এই মানুষটাকে ভালোবেসে। বমি বিড়বিড় করে আনমনে আওড়ালো, আদ্র ভাইয়া, আপনাতেই বিভোর আমি, আপনাতেই শেষ। আপনিহীন এই জীবনে নেই কোনো আবেশ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চেয়েছি তোমার হতে। এটা গল্পের 8ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।